আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। ২০২৬ সালের জানুয়ারি মাসে এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কিন্তু এই সার্কুলারের আবেদনও শুরু হয়েছে। তো আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার দেখতেই পারতেছেন এখানে। অনেকগুলো পদের রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু পদসংখ্যা রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে সকল বিস্তারিত ইনফরমেশন আপনি জানতে পারবেন। তার আগে একটু বিষয় বলে নেই, যদি এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে ১২ই আগস্ট ২০২৫ মূল ছাড়পত্রের প্রাপ্ত ছাড়পত্রের আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে পূরণ করতে হবে। তো ১ নম্বরে আছে, এখানে দেখতেই পারতেছেন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ও অস্থায়ী রাজস্ব খাতভুক্ত। তো একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের যদি আপনি করেন, যদি আপনার চাকরিতে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনার বেতন হবে ৩৫,০০০ থেকে ৬৭,০০০ টাকা পর্যন্ত এবং আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে যে বিষয়টা বলা আছে, কোনো সহকারী স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ বিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীতে আপনার ৪ বছরের কিন্তু চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি এই যে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ও অস্থায়ী রাজস্বতে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অস্থায়ী পদে। তো এটাতেও কিন্তু ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতন স্কেলে একটি মাত্র পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, তারপরে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে যদি আমরা দেখি সহকারী প্রকৌশলী তড়িৎ। তো এটাতেও একটি পদ রয়েছে। এটা কিন্তু ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা বেতন স্কেল। এখানে আপনি যদি ইলেকট্রিক্যাল নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, ৪ নম্বরে দেখতে পারতেছেন ফোরম্যান তড়িৎ। তো এটাতেও কিন্তু আপনার শুধুমাত্র আ তড়িৎ নিয়ে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়। এখানে আপনার ফোরম্যান তড়িৎ, এটাতেও কিন্তু আপনার ইলেকট্রিক নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, আপনি কিন্তু এটাতেও আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে যদি দেখি সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ীভাবে, এটাতে একটি পদ রয়েছে। তো আপনি চাইলে এই সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলেও আপনারা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, অর্থাৎ যারা ডাটা এন্ট্রি, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আধা সরকারি হোক, প্রাইভেট হোক, যেকোনো একটা প্রতিষ্ঠানে যদি ২ বছরের চাকরির মেয়াদ মানে একটা অভিজ্ঞতা থাকে, আপনি কিন্তু সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার যে বিষয়টা বলা আছে, কম্পিউটারে টাইপের গতি থাকতে হবে কিন্তু অবশ্যই বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বেতার মেকানিক, এখানে কিন্তু আপনার একটি পদ রয়েছে। এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। তবে এখানে যেহেতু বেতার মেকানিক নিয়োগ দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বিজ্ঞান শাখা হতে আপনাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি বিজ্ঞান থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু ৩ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। ড্রাইভারও কিন্তু নিয়োগ দেওয়া হবে, ৫টি পদ রয়েছে। তো আপনারা যারা এসএসসি পাস করে চাকরি খুঁজে থাকেন এবং ড্রাইভিং লাইসেন্স আছে, তো তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর দেখব মিটার রিডার একটি পদ রয়েছে। এখানে ইলেকট্রিশিয়ান একটি পদ রয়েছে। এটাতে আপনার ইলেকট্রিশিয়ান যে পদটা আছে, এটাতে কিন্তু আপনার ২ বছর মেয়াদী তড়িৎ বিষয়ে ট্রেড কোর্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস, ২ বছরের মেয়াদ তড়িৎ বিষয়ে যদি থেকে থাকে ৩ বছরের অভিজ্ঞতা, তাহলে আবেদন করতে পারবেন। মিটার রিডারে শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ওয়ারম্যানে কিন্তু একটি পদ রয়েছে, এই এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পাওয়ার হাউস ড্রাইভারে একটি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কনিষ্ঠ ক্রেন চালকে একটি পদ রয়েছে, শুধুমাত্র আ আপনার এসএসসি এবং আপনার যে পাওয়ার হাউস ড্রাইভার সম্পর্কে যদি ৩ বছরের অভিজ্ঞতা থাকে,
দেন আবেদন করতে পারবেন। এখানে আপনার কনিষ্ঠ ক্রেন চালক, এটাতে আপনার এসএসসি সহ ক্রেন চালক সম্পর্কে আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টার্নার গ্রেড 2 এটাতেও আপনার কিন্তু এসএসসি পাস সহ এই যে আপনার টার্নার গ্রেড 2 এই সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হেল্পার যান্ত্রিক 15টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী, আর কোনো কিছুই নাই এখানে। জাস্ট হেল্পার হলে অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। হেল্পার বিদ্যুতে 3টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস সহ তড়িৎ বিষয় ট্রেডে সার্টিফিকেট, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট 2টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। পাওয়ার হাউস অ্যাটেন্ডেন্টে 2টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমি বলবো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আবেদন করতে বিস্তারিত ইনফরমেশনগুলো এখন নিচের দিকে, অর্থাৎ আবেদন করতে কত টাকা দিতে হবে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আবেদনের জন্য অবশ্যই আপনার বয়সটা কিন্তু 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপরে বেশ কিছু বিষয় বলা আছে, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো প্রয়োজন নেই। আমাদের যে মূল বিষয়গুলো দেখবো এখান থেকে। তো আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করেন, কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যে কোনো এক বা একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজি নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল পাসওয়ার্ড প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যারা আবেদন করবেন এমপিএ জবস বিডি ওয়েবসাইটে লিখবেন আপনারা। নিজেরা যদি আবেদন করেন, ল্যাপটপ কম্পিউটার পিসি থাকলে আপনারা ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো ডিভাইস থাকলে সো সেই ডিভাইস দিয়ে কিন্তু আপনারা এমপিএ জবস বিডি এই .com বিডি এখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বার এবং ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রদান করা হবে। ওটিপির মাধ্যমে প্রার্থীর বৈধতা নিশ্চিত হলে লগ ইন পেজের মাধ্যমে জব পোর্টাল লগ ইন করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল, ইমেইল এবং সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেম ড্যাশবোর্ডে লগ ইন করা যাবে। প্রার্থীর যে কোনো পদে চাকরির আবেদন করার পূর্বে প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হতে বায়োডাটাতে ক্লিক করে বায়োডাটা পূরণ করতে পারবেন। আচ্ছা, এরপরে কিন্তু আপনার এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সকল ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু এখানে সুন্দরভাবে পূরণ করে কিন্তু আপনাকে সাবমিট দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবেন এটাও আমি এখান থেকে বলে দিচ্ছি। কত টাকা ফি দিতে হবে কোন পদের জন্য। 1 হতে 4 নং ক্রমিক পদের মধ্যে আবেদন করতে চাইলে 223 টাকা ফি প্রয়োজন হবে এবং এখান থেকে বলা আছে যে 5 নং ক্রমিক পদের মধ্যে আবেদন করতে চাইলে 172 টাকার মতো খরচ পড়বে। আর 6 থেকে 13 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে 6 থেকে 13 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে 121 টাকা প্রয়োজন হবে এবং এখান থেকে 14 হতে 17 নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে শুধুমাত্র 69 টাকা ফি জমা দিয়ে আপনারা ফিটা জমা দিতে পারবেন। এরপর আমরা দেখব আপনারা এখান থেকে ফিটা কিভাবে জমা দিবেন। এটা কিন্তু আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা মোবাইল ব্যাংকিং ওয়েবসাইটের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ mpajobBD.com এর মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনি বাম পাশে দেখবেন আপনার প্রথমে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। সো অ্যাকাউন্ট খোলার পরে বায়োডাটাটা পূরণ করার পরে পেমেন্ট অপশন আছে, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তবে আমি একটা বিষয় বলে নিচ্ছি, যারা শুধু আবেদন করবেন দয়া করে অন্য কেউ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন না। যারা শুধুমাত্র আবেদন করতে ইচ্ছুক তারাই কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরির আবেদন করতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা শুধুমাত্র আবেদন করবেন তারাই শুধুমাত্র এই শিক্ষাগত যোগ্যতা দেখে সকল ইনফরমেশন যদি আপনার ঠিক থাকে, যে পদে আবেদন করবেন সেটা বলবেন, তো আপনি কিন্তু আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আর এছাড়া যদি কোনো কিছু বিস্তারিত ইনফরমেশন জানতে চান এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পারছেন। তো এই পর্যন্তই। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এখান থেকেই জানতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।